প্রত্যেকটা লোম খাড়াই গেছে, প্রত্যেকটা লোম। আপনজন কেউ যদি মনে করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষটা যদি খুব বেশি কষ্ট দেখেন বা সে আপনাকে অনেক ভালোবাসে, তাকে যদি কষ্ট দেখেন, তখন অটোমেটিকলি নিজের থেকে অনেক বেশি ভেঙে পড়ি আমরা। সেকেন্ড টাইম বিয়ে করার পর হচ্ছে আসলে কি আমরা হচ্ছে যাদেরকে আমরা যারা এক নামে বুঝি, তারা হচ্ছে আমাদের হচ্ছে সৎ মা হিসেবে। আসলে সৎ মা ওভাবে পরিপূর্ণ মা হতে পারে না, এটাই বাস্তব। বা এরকমই হচ্ছে। আর খুব কমই আমরা দেখতেছি সৎ মা হচ্ছে নিজের আপন করে নেয়। তোর মা ওকে আপন করে নিতে পারে নাই, তারপর এক পর্যায়ে ওর বাবা ওকে ফুপির কাছে রাখে, ফুপির কাছে বড় করে। তো ফুপির বাসায় ভালোই থাকে। তখন এক সময় বছরে ঈদে আসলে ওর বাবা কিন্তু ওনার মেয়ের থেকে হচ্ছে ফুপির ছেলে মেয়ে দামি দামি ড্রেস কিনে দেয়। তার ফুপি বলতো তোর বাপে কি দেয়, বা ফুপির কাছে থাকলেও কিন্তু প্রপার ভাবে যে সে পুরোপুরি ভালোবাসাটা পায় এমনটা কিন্তু না। সেখানেও সে অবহেলায় লাঞ্ছিত নিয়ে সে বড় হয়। এক পর্যায়ে যখন সে আরেকটু বড় হয়, তখন তার বাবার নিজস্ব ফ্ল্যাট ছিল, সেখানে তার বাবা তাকে ফ্ল্যাট ভাড়া করে দেয়। সে থাকে আলাদাভাবে, একা থাকে একটা মেয়ে একটা ফ্ল্যাটে। ভয়ে পাওয়ার কথাই, সে অনেক ভয় পাইতো, ছোট তো তাই না, ভয় পায় স্বাভাবিক। তারপর জীবনে অনেক ঝড় তুফান হওয়ার পরে ওকে আমি যখন বলি আন্টি এইরকম আমাকে ছোটবেলা থেকে শুনতে শুনতে আমার আর মানে এই কথাগুলো আর মনে হয় না কখন আমার জন্য বাস্তব হবে। আমার ছোটবেলায় কেন আমার মা মারা গেল, তখন আমাকে আমার মা কেন আমাকে তার সাথে করে নিয়ে গেল না, বা আমাকে মা কেন বাসায় রেখে গেল, তাহলে তো আমি তাদের সাথে চলে যেতে পারতাম। মানে ওর প্রত্যেকটা কথা আমার হার্ডে এসে লাগে বা আমি ওর মনে পড়ে। আর সানজিদা যখন অসুস্থ ছিল, তো তখন হচ্ছে কোনো একটা কারণে আমি ওকে ভালো করে ট্রিটমেন্ট করতে পারিনি, বা ওর ব্যথা ছিল, আমি কোনো রকম ওষুধ খাওয়াইছি বা নাপা এক্সট্রা খাওয়াইছি। আমরা প্রায় মারা কি করি যে জানি যে মেডিকেলে গেলে অনেক টাকা পয়সা খরচ হবে, দরকার নেই, তো একটা নাপা খাও ঠিক হয়ে যাবে। এরকমটা আমরা অনেক মারাই বলি, বা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম সিচুয়েশন থাকে যে মেডিকেলে গেলে অন্তত 5-10 হাজার টাকা লাগবে, এত টাকা তো আসলে পসিবল না। তো এরকম আমার একটা পর্যায়ে ছিল, আমি অনেক মানে স্ট্রাগল করছি। তো ওই সময়টা আমাকে ও যখন দেখলো সানজিদা বসা অনেক কষ্ট বা সানজিদা ভাবে বসতে পারছে না, তখন ও নিজে থেকেই হচ্ছে ইবনে সিনাতে ওর সানজিদার জন্য বুকিং করে। ওখানে ভালো হচ্ছে অর্থোপেডিক ডাক্তার দেখা যায় কিনা, হাড়ের বিশেষজ্ঞ, তো মেডিসিন বিশেষজ্ঞ, যাই হোক। তো ওই ডক্টর দেখানোর পর রিপোর্ট আসে সানজিদার হচ্ছে মেরুদণ্ডের যে হাড়, মানে লাস্টের যে হাড়, সেই হাড়টা সরে গেছে। ওইটা সোজা করতে ওর 1 বছর বা ট্রিটমেন্ট নিতে হবে, আর ও 1 বছর কোনো জার্নিং করতে পারবে না। তখন ওইটা যখন শুনি, তখন আমি ভীষণ কান্নায় ভেঙে পড়ি। ওই মুহূর্তটা আমাকে জড়ায় ধরে বলছে, আন্টি ওর কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, আপনি আপনার মনকে শক্ত রাখেন। আর আমি সানজিদার সামনে কান্না করিনি, একটু দূরে যেয়ে কান্না করছি। ওই সময়টা সানজিদাকে মেডিকেল দেখানো, তারপর হচ্ছে সানজিদাকে মেডিসিন কিনে দেয়া, বা সানজিদা টেক কেয়ার করা, সানজিদা ওষুধ খাইছে কিনা আমাকে ফোন করে বলা। তো খুব অল্প সময়ের ভিতর আমরা একটা মানে খুব ভালো আমাদের একটা বন্ডিং হয়েছিল। তো মাঝখান দিয়ে হচ্ছে কিছু মানুষ আছে কি একটা মানুষ মিশলেই আমরা মনে করি যে হয়তোবা তার কোনো স্বার্থ আছে, কেন সে মিশবে, সে ভালো না, আমরা তার নামে অনেক কিছু গসিপিং করি। যখন মেয়েটা মারা যাওয়ার আগে আমাকে বলছিল জানটি আমি জাস্ট আপনাদের সাথে থাকতে চাই, আপনি আপনার সাথে আমাকে একটু রাখেন। তখন আমি বাড়িতে ছিলাম, আমি বলছি বাবা আমি 2 দিনের ভিতর আসতেছি, এসে তোমার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, তখন আমরা একসাথে থাকবো। তো আমি আস্তে আস্তে ওর কি হলো জানি না, ও হঠাৎ করে মারা যায়, সুইসাইড করে আর কি। তোর মারা যাওয়াটা না আমি নিতে পারিনি, আমরা ভীষণ অসুস্থ ছিলাম, মানে ওইভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া ওইভাবে বুঝাই না, আর তখন এতটা মানে এই জিনিসগুলো বলাটা কেমন মনে করছি আমি বলিনি। তো যখন মারা যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে সানজিদাকে ফোন দিয়ে সুন্দর করে বলে যে সানজিদা তুমি আমার ছোট বোনের মতো, আপু তোমাকে ভীষণ ভালোবাসি, আপু তোমাকে মন থেকে ভালোবাসি, আপু তোমার জন্য অনেক অনেক দোয়া করলাম, তুমি ইনশাল্লাহ জীবনে অনেক বড় হবা। আর তখন আমার সায়রা বাবু পৃথিবীতে আসে নাই। তো বললো আন্টির যে বাবুটা হোক না কেন তাকে তুমি অনেক বেশি আদর করবা, আর সামিয়াকে দেখাশোনা করবা, মানে সে আমাদের সবার কথা ভাবছে। তারপর সে বলছে আমার যাই হোক আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকতে পারি। এই বলে ফোনটা অফ করে দিচ্ছে। আমি এতবার ফোন দিচ্ছিলাম, ফোন আর ধরে নাই। তারপর হচ্ছে আমি রাত 11টা বাজে বা 12টা সামথিং, তখন আমি খবর পাই ওর বেঁচে নেই।
আমি এখনো ওকে ভুলতে পারিনি। তারপর থেকে সঞ্জিদা বলো, কেউ বলো, আমরা ওভাবে কারোর সাথে সহজে মিশি না। যে একটা মানুষের সাথে মিশার পর কেউ যদি হারায় যায় আমাদের মাঝ থেকে, তার সেটার দুঃখ যে কতটা ভয়ানক সেটা আমি নিজের কাছ থেকে দেখছি। তো ও আমাকে ভীষণ ভালোবাসতো, আমিও ওকে অনেক বেশি ভালোবাসতাম। আমার সঞ্জিদাও ওকে ভালোবাসতো, সামিয়াও ভালোবাসতো। ও একটা পুতুল গিফট করছিল সামিয়াকে, ওই পুতুলটা এখনো আছে। সামিয়া অনেক যত্ন করে রাখে, যেটা আমার মিমি আপু আমাকে দিয়েছে। তারপর আমার লাইফে, মানে আমাদের লাইফে আরেকজন আসলো, যে কিনা সঞ্জিদার বড় বোনের মতো, সঞ্জিদাকে অনেক বেশি ভালোবাসে, সামিয়াকেও ভালোবাসে, আমরাও ভালোবাসি। নামটা নাই বলি, জানতে পারবেন আপনারা। আমি জাস্ট আপনাদের কাছে একটাই মানে চাওয়া আমার, যে ওর জন্য একটু দোয়া করেন। ও ভীষণ অসুস্থ। জিবিএস নামে একটু সার্চ করে দেখলেই বুঝতে পারবেন এটা কত বড় ভয়ানক ভাইরাস একটা রোগ, যে কিনা এত যন্ত্রণা সহ্য করতেছে। তার যন্ত্রণা দেখে আমার তার কাছ থেকে আসতে মন চায় না, বা তার যন্ত্রণার ভাগ যদি নিতে পারতাম, এরকম মনে হয় আমাদের কাছের মানুষ যদি কেউ অসুস্থ হয়, আসলে অনেক অসুস্থ, অনেক হচ্ছে। জিবিএস হওয়ার পর বডির পুরোটা হচ্ছে মানে প্যারালাইজ বা কাজ করতেছে না, এরকমটাই। আপনার একটু সার্চ দিলেই বুঝতে পারবেন জিবিএসটা আসলে কি। তো আল্লাহ ওর যারা মানে ওর জন্য সবাই খুব বেশি চেষ্টা করতেছে। অনেক ভালো একটা মেয়ে, অনেক লক্ষ্যে একটা মেয়ে, যার প্রশংসা বলে আমি শেষ করতে পারবো না, তার গুণের কথা। আমি তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, জাস্ট আমি বলবো যে এক কথাই বলবো, অনেক ভালো একটা মেয়ে। আপনারা জাস্ট এই যে যারা 400 ভিউয়ার্স আছেন, আমার কথা যদি কেউ শুনে থাকেন বা আমার কথা যদি বুঝে থাকেন, আমি ওইভাবে বুঝে বলে বোঝাইতে পারতেছি না, আসলে আমি কথাই বলতে পারতেছি না। তাকে আমি হসপিটাল থেকে দেখে আসার পর থেকে আমার এত খারাপ লাগতেছে। মানে আমি গত 3 দিন তাকে দেখতে যাচ্ছি, পরাপর 3 দিন দেখে আমার তার মুখটা আমার চোখের সামনে ভাসে। একটা মানুষ যে কিনা ঈদের দিন আমার বাসায় আসছে এবং হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়, এবং তার বয়সটা কতটুক, তার আল্লাহ এত বড় একটা ভয়ানক একটা অসুস্থ মানে জিবিএস। আমিও জানতাম না যে জিবিএসটা আসলে কি। যখন সার্চ দিয়ে দেখলাম আসলে এটা যে কেউ হতে পারে যখন তখন। আর ওই মেডিকেল আমি যখন গেলাম, মানে একটা বাচ্চার 18 বছর হবে, তার হচ্ছে বডির নিচের থেকে প্যারালাইজ হয়ে গেছে। তো জিবিএস হলে আপনার ইনজেকশন হচ্ছে 7 লক্ষ টাকা প্লাস লাগে, তারপর তার জন্য আদার্স ট্রিটমেন্ট লাগে। কিছু মানুষ ওটা ট্রিটমেন্ট করতে পারে না, তারা হচ্ছে ব্লাডটা চেঞ্জ করে ফেলে। এটা হচ্ছে রক্তের সাথে একটা ভাইরাস হয়। তো ওই হসপিটালে গেলে না আসলে দেখা যায় কত পথের মানুষ, কত রকম। মানে আমরা এইসব রোগের কোনো ধারণাই আমাদের নাই, বা আমরা এটা জানতামই না এটা কি রোগ। আল্লাহ সবাইকে মাফ করুক, এত বড় একটা রোগ যেন কাউকে না দিক, যেখান থেকে সুস্থ হতে মানুষের এমনও লাগতে পারে 1 মাসও লাগতে পারে। যদি আল্লাহর রহমত থাকে, মানুষের দোয়া থাকে, আল্লাহ খুব তাড়াতাড়ি তাকে ফিরিয়ে আনুক। আমরা তাই আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এই ধরনের রোগ যেন আল্লাহ কাউকে না দেয়, দোয়া করবেন। আর যে আমার মানে আমি তাকে মেয়ের মতো জানি, আমার যে মেয়েটা অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঝে। আমি যদি ওকে হারাই বা ও যদি কিছু হয়, আমি নিজেকে মনে হয় না আমি বাইরের কারোর সাথে এইভাবে আর কথা বলতে পারবো, কারোর সাথে। আমি আপনাদের সাথে কথা বলতেছি ঠিকই, কিন্তু দেখেন আমার প্রত্যেকটা লোম খাড়াই গেছে, প্রত্যেকটা লোম। মানুষ এত যন্ত্রণা কিভাবে পায়, মানে বলতেছে আন্টি আমার পুরো হাত পা ব্যথা, মানে ওর হাতে এইভাবে ধরতে পারতেছি না, খুব ব্যথা করতেছে। ওর নখ টেনে দিচ্ছি তারপর ওর ব্যথা করতেছে। মানে ওর ইনজেকশন যখন এই ভ্যাকসিনটা দেয় তখন পুরো শরীর মানে ব্যথায়। তো ওই ইনজেকশনের যে একটা মানে সিরিজ থাকে, সিরিজটা খোলার পর একটু যেন হাতে এসে লাগার পর ওই ইনজেকশনের ইটা হাতে লাগার পর হাতটা জ্বলা ধরছে, ঠিক আছে? তাহলে ওর ভিতরে বডিতে গেলে কিরকম লাগতেছে। আমার বাবার এই ভাইরাস,
ভাইরাস হয়েছিল, পরে শরীর পাথরের মতো ভারী হয়ে গেছে, বাবার মতো চিকিৎসা করিয়েছি, 3টা ইঞ্জেকশন লাগছে, 9 লক্ষ টাকা 6 মাস লাগছে, তার পুরোপুরি 20 লক্ষ টাকা গেছে। 20 লক্ষ টাকা গেলেও মনে করেন আপনি আপনার জন্য আমার অনেক দোয়া যে আপনার বাবার পিছে আপনারা 20 লক্ষ টাকা দিচ্ছেন, মানে এইরকম চেষ্টা করছেন আপনার বাবাকে ফিরানোর জন্য, এটা আপনার জন্য আপনাকে আমি সেলুট জানাই, ঠিক আছে। আসলে আমাদের বর্তমান যুগের যে অবস্থা, এরকম কোনো রোগ হলে আমরা তো বাবা মাকে চিকিৎসাই করা ভুলে যাব। আর এটাতে অনেক টাকা যায়, অনেক কষ্ট যায়। একটা মানুষ 3 দিন বিছানায় শুয়ে থাকলে, আমরা যখন সিজার রুটিতে যাই, সামান্য একটা অবশ্যই ইঞ্জেকশন দিলে আমরা মেয়েরা বিশেষ করে অনেক কষ্ট করি। আমরা সিজারের রুটিতে গেলে আমরা বুঝি যে আসলে ব্যাপারটা কিরকম হয়। আর একটা মেয়ে যে কিনা প্রতিদিন তার এই হাতে নাভির কিনারে, পেটের এই কিনারে, আর তাকে প্রতিদিন সুই দেওয়া হচ্ছে। আমি আসলে এই রোগের কোনো ধারণাই ছিল না আমার। এই রোগটা আমি সার্চ দিয়ে দেখার পর দেখলাম এটা এত ভয়ানক একটা রোগ। আল্লাহ কেন দেয় এই রোগটা আমি তা জানি না। আপনারা সবাই দোয়া করবেন যারা এই রোগের ভুক্তভোগী। আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে, একটা ছোট বাচ্চাকে 2টা এত মোটা মোটা পাইপ বসাইছে, তার ব্লাড চেঞ্জ করে এক পাশে ব্লাড চেঞ্জ করবে আর এক পাশে নতুন ব্লাড দেবে, মানে কতটা কষ্টদায়ক। আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমি যখন ফার্স্টের দিন যাই, আমি সারা রাত ঘুমাতে পারি না। আমি পুরো ইউটিউবে সার্চ করে দেখছি এই রোগটা আসলে কেন হয়, কিসের। এর রোগের কোনো সূত্র নাই। এটা জ্বর থেকে হতে পারে, কারো পায়খানা থেকে হতে পারে, কারো বমি থেকে হতে পারে। মানে এত ভয়ানক একটা রোগ আল্লাহ পৃথিবীতে দিছে। এর থেকেও বেশি হসপিটালে গেলে আসলে দেখা যায় যে আমাদের পৃথিবীতে যে কত পদের মানুষ কত অসহ্য যন্ত্রণায় সহ্য করে আছে। কেউ এই আপনি যে 20 লক্ষ টাকা যে ভাইটা আমাকে বললো, কেউ তো 20 লক্ষ টাকা খরচ করার আগেই অনেক কিছু বলে ফেলে, তো মরে যাওয়া ভালো, কি দরকার বাঁচায় রাখা, এই চিকিৎসা এতটা নেন তেন। অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারতেছি না। নেক্সট আপনাদের সাথে আমি আবার কথা বলবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত।